নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী চোখ রাখছি খবরে। সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ভারতের নীতি। এক্ষেত্রে আতঙ্কে হামলা হলে জবাব দেওয়া হবে কঠোরভাবে। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সইবে না ভারত। সোমবার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর ভারতের নীতি। ভারতের উপর আতঙ্কে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এক্ষেত্রে সতর্ক রয়েছে ভারতের সশস্ত্র সেনাবাহিনী। জাতির উদ্দেশ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीनों सेनाएं, हमारी एयरफोर्स, हमारी आर्मी और हमारी नेवी, हमारी बॉर्डर सिक्योरिटी फोर्स बीएसएफ, भारत के अर्धसैनिक बल लगातार अलर्ट पर है। सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक के बाद अब ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং আর সইবে না ভারত। সন্ত্রাসবাদী এবং তাদের সহযোগীদের আলাদা চোখে দেখবে না ভারত। স্টেট স্পন্সর্ড টেররিজমের প্রমাণ দিয়েছে পাকিস্তান, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने पाकिस्तान का वो घिनौना सच फिर देखा है, जब मारे गए आतंकियों को विदाई देने पाकिस्तानी सेना के बड़े बड़े अफसर उमड़ पड़े। स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का ये बहुत बड़ा सबूत है। हम भारत और अपने नागरिकों को किसी भी खतरे से बचाने के लिए लगातार निर्णायक कदम उठाते रहेंगे। साथियों, युद्ध के मैदान पर हमने हर बार पाकिस्तान को धूल चटाई है और इस बार ऑपरेशन सिंदूर ने नया आयाम। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির চুক্তির 51 ঘন্টা পর সোমবার রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22 মিনিটের ভাষণে পেহেলগাঁও আক্রমণ, অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি, সন্ত্রাসবাদ, সিন্ধু জল চুক্তি এবং পাক অধিকৃত কাশ্মীরের ওপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেই সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করেছি যারা আমাদের মা ও বোনদের সিঁদুর মুছে দিয়েছে। আমাদের অভিযানে 100 জনেরও বেশি ভয়ঙ্কর সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যদি পাকিস্তানের সাথে আলোচনা হয় তা কেবল সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটি ভারতীয়ের পক্ষ থেকে ভারতের শক্তিশালী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিজ্ঞানীদের অভিনন্দনও জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। অভিযানের লক্ষ্য অর্জনে অপরিসীম সাহস প্রদর্শন করেছে ভারতীয় সেনা। তাদের সাহস এবং বীরত্ব দেশের প্রতিটি মা, বোন এবং কন্যার প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 7 মে জঙ্গিদের উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এটাকে নিজের লড়াইয়ে পরিণত করে। সেজন্যই আমাদের সাড়া দিতে হয়েছিল বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা অসম্ভব। পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও এখনও সক্রিয় অপারেশন সিঁদুর। 7 মে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি আস্তানা লক্ষ্যবস্তু করা হয়। বর্তমানে চলছে দুদেশের মধ্যে ডিজিএমও স্তরের আলোচনা। সোমবার অপারেশন সিঁদুর এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য একটি প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনাবাহিনীর 3 প্রধান। ভারতের লড়াই জঙ্গিদের সঙ্গে, পাক সেনার সঙ্গে নয়। তবে জঙ্গিদের পক্ষ নেওয়ার পাপের ফল ভুগতে হয়েছে পাকিস্তানকে। আমাদের জবাবে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তার জন্য ওরাই দায়ী বলে সাংবাদিক বৈঠকে পরিষ্কার ভাষায় জানায় ভারতীয় সেনা। আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। 7 মে জঙ্গিদের ওপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এটিকে নিজের লড়াই পরিণত করে। সেজন্যই আমাদের সাড়া দিতে হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সেনা। আমাদের লড়াই সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের বিরুদ্ধে। তাই আমরা প্রথমে জঙ্গিদের আস্তানাগুলিকে আক্রমণ করেছি, কিন্তু পাকিস্তান জঙ্গিদের সমর্থন করায় উপযুক্ত মনে করেছে। তাই পাকিস্তান এই লড়াইকে নিজের লড়াই করে নিয়েছে। তাই তাদের প্রতিহত করা প্রয়োজন ছিল বলে জানিয়েছেন এয়ার মার্শাল একে ভারতী। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা অসম্ভব। পাকিস্তানের ছোড়া চীনা ক্ষেপণাস্ত্র হয়েছে ব্যর্থ, জানিয়েছে তিনি। আমরা চীনের ক্ষেপণাস্ত্র PL-15 ভূপাতিত করেছি। একই সময়ে লেজার বন্দুক দিয়ে পাকিস্তানি ড্রোনগুলিকে গুলি করে ভূপতিত করা হয়েছে। এছাড়াও আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা কঠিন। গত কয়েক বছরে সেনাবাহিনীর আধুনিকীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন এয়ার মার্শাল একে ভারতী। दोस्तों, हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी। इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी। We have talked about the loiter munitions and the unmanned aerial systems, and here are some of the glimpses of those systems which we have brought down. To your right, with the right undercarriage or the wheel, you can see is the Yiha system, which is of Chinese origin with Pakistan. You can see some quadcopters and you can see one odd Sonka drone hanging by the wire. All these have been brought down by our trained crew and air defense system. অপারেশন সিঁদুরের কর্মকাণ্ডকে একটি প্রেক্ষাপটে বুঝতে হবে। এখন অসামরিক, নাগরিক এবং পর্যটকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। পেহেলগাঁওয়ের মধ্যে এই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল। আমরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই এই পুরো অভিযানটি পরিচালনা করেছি। তাই শত্রু কি করবে সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা ছিল। তাই আমাদের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। हमें एयर डिफेंस ऑपरेशन सिंदूर के एयर डिफेंस की कार्रवाई को एक कॉन्टेक्स्ट में समझने की आवश्यकता है। मैंने आपको कल बताया था कि पिछले कुछ सालों में आतंक की गतिविधियों का कैरेक्टर जो है उसमें कुछ बदलाव आ रहा था। अब हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे,
उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का यह घड़ा भर चुका था। उसके बाद जो हुआ उसके बारे में हम कल विस्तार में बातचीत कर चुके हैं। क्योंकि आतंकियों पर हमारे सटीक हमले लाइन ऑफ कंट्रोल और इंटरनेशनल बाउंड्री को पार करे बिना किए गए थे, हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा। इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। ভারত আরব সাগরে সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে এবং কয়েকশো কিলোমিটার পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তুকে কাছে আসতে দেওয়া হয়নি বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ভারতীয় সেনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভারত কাউকে আক্রমণ করে না, কিন্তু কাউকে ছেড়েও কথা বলে না। ভারত হিংসা নয়, অহিংসা চায়, কিন্তু প্রত্যুত্তরে জবাব দিতে জানে ভারত। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঠিক এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা বেণুবন বুদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। শেষ হয়ে যায়নি অপারেশন সিঁদুর বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এখানে এটাও বলা হয়েছে এনাফ ইজ এনাফ। আমাদের ভারতবর্ষ কখনোই, ইতিহাস যদি আমরা দেখি, কখনোই ভারত কাউকে আক্রমণ করে না। এটা আমাদের ইনহেরেন্ট, আমাদের ডিএনএতে আছে। কিন্তু আমরা কাউকে ছেড়েও কথা বলবো না। তার উত্তর আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার দিয়ে দিয়েছেন এবং সেখানে একবার আপনারা চিন্তা করুন যে আমরা টেররিস্টদের এগেনস্টে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছি এবং এত নিপুণভাবে যে টার্গেট ছিল, যে নটার মতো যে টেররিস্টদের যেখানে ট্রেনিং নিত সেই স্থানগুলোকে একদম প্রেসাইজ ওয়েতে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধ না। তো সেই জায়গার মধ্যে তারপরও ওরা স্বভাবসিদ্ধ ওনাদের ধর্ম বারবারও আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ করছিল, তার জবাব, মুখ্য জবাব দিয়েছে। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের আর্মি, নেভেল এবং এয়ারফোর্স সবাই মিলে যে ঘোষণা করেছেন যে অপারেশন সিন্দুর, সেটা কিন্তু এখনো থামেনি। সিজফায়ার হয়েছে। অনেকে ভাবছে যে আমরা বুঝি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে বুঝি ওয়ার শেষ করে দিয়েছে, সেরকম কিছু না, এখনো আছে এবং আগামী দিনও থাকবে যদি ওদের তরফ থেকে যে কথা। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় ৩৩২ জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু তাই নয়, চুক্তির ভিত্তিতে ১০০ জন নার্সিং স্টাফ নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2024 সালে মোট 153 জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছিল। বর্তমানে চুক্তির ভিত্তিতে 100 জন নার্সিং স্টাফ নিয়োগের অনুমোদন পাওয়া গিয়েছে অর্থ দপ্তর থেকে। আরও 332 জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। রাজ্যে তৈরি করা হচ্ছে মেডিকেল হাব। এক্ষেত্রে ডিগ্রি হাতে নিয়ে বসে থাকবে না কেউই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরও 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি, সেটাও আমরা করব। এবং আরও শুধু তাই নয়, 332 জন নার্সিং অফিসার এর মধ্যে নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি।
যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস, সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরও অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গার থেকে এখন আসছেন। আমরা সেইগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা মেডিকেল হাব করার তৈরি করছি, এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাবও হতে যাচ্ছে। এবং আপনারা এখান থেকে পাশ এএনএমএ হোক, জেএনএমএ হোক, বিএসসি নার্সিং হোক, আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না, এতটুকু আমি বলতে পারি। আপনারা সেই সুযোগ আপনারা পাবেন। এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি এট পার উইথ আদার স্টেটস এখানে যাতে ডেভেলপ হয়, সেটা আমি করব। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসা পরিষেবায় নেগলিজেন্সির বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে আমাদের ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে, এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কেউ বলে না। কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলেই তখন হই 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 রব। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেইগুলো বিষয়গুলো আমরা দেখি, এবং সেইগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেই না। এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি, এবং সেই কমিটির রিপোর্টের পরে যা ব্যবস্থা নেই আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরো বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন, তাদের আরো বেশি করে যাতে আরো আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায়, তার চিন্তা ভাবনা আমরা করছি। রাজ্যে বর্তমানে সরকারি নার্সিং ইনস্টিটিউট ছাড়াও বেসরকারিভাবে রয়েছে মোট 6টি নার্সিং ইনস্টিটিউট। রাজ্যের নার্সিং ইনস্টিটিউটগুলিতে বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, এএনএম, জিএনএম এর আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 275। 205তম বিশ্ব সেবিকা দিবস উপলক্ষে নার্সিং পরিষেবায় উৎকর্ষতার জন্য এদিন নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কলকাতার দমদম থেকে উদ্ধার হলো ত্রিপুরা থেকে নিখোঁজ হওয়া কিশোর নিত্যম দে। স্থানীয় সংবাদপত্রগুলিতে এই বিষয়ে খবর ও পরিবেশন করা হয় নিত্যমের পরিবারের উদ্ধৃতি দিয়ে। অবশেষে বিষয়টি রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়ের নজরে নিয়ে আসা হলে তিনি কলকাতায় যোগাযোগ করেন তার সতীর্থদের সঙ্গে। সোমবারই দমদম থেকে নিত্যম দিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। আমিও দেখেছিলাম পত্রিকাতে গতকালকে সকালবেলা যে বাচ্চাটা নিখোঁজ, ক্লাস 10-এর বাচ্চা, পরীক্ষা দিয়েছিল, তারপরে বাড়ির থেকে বেরিয়ে যায়। তো কালকে রাত্রে যখন আমার পরিচিত অনেকরা কলকাতাতে যখন কথা হয় ওয়েস্ট বেঙ্গলে রাজনৈতিক আলোচনার সঙ্গে, দমদমে আমার সুপরিচিত কিছু লোক বলছিল যে সেখানে একটা বাচ্চা ঘোরাঘুরি করতে দেখতে পায়। বললাম তাদেরকে জিজ্ঞাসা করো। ডেকে যখন তাকে জিজ্ঞাসা করলো, প্রায় রাত 10টা সাড়ে 10টা, সে একটা দোকানের সামনে বসেছিল। তো সেখানে নিয়ে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর তার নাম ঠিকানা আমি নিলাম, নিয়ে তার বাড়ির সঙ্গে কথা বললাম। কথা বলার পর দেখা গেল আমাদেরই সেই বাচ্চা, যে পত্রিকাতে যে নাম ছিল সেই বাচ্চাটা নিত্যম দে। তো সেইভাবে দেখলাম যে সেই নামের সঙ্গে মিল রয়েছে, এবং তারপরে আমি একটা ছেলেকে পাঠালাম ওর বাড়িতে খোঁজ করতে। সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ করলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। গত 48 ঘন্টায় নিজ বিধানসভা কেন্দ্রে ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলাকার স্থানীয় বিধায়ক। বিভিন্ন সময়ে বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থা সুসংহত করার নামে প্রচার করা হলেও এক্ষেত্রে সামান্য ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন বিধায়ক নয়ন সরকার। যে পরিষেবাটা দিচ্ছে ঠিকভাবে মেনটেনেন্স করছে না, একটা ডাল পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে, একটা বাঁশ পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে আছে। বিশেষ করে
এই যে বেসরকারি হাতে তুলে দেওয়ার ফলে বিদ্যুৎ বিভাগটাকে, বেসরকারি যখন ফেডকো চালিয়েছিলেন তখন মেরামতি তারা করেনি। তো মেরামতি না করাতে আজকে সামান্য ঝড় তুফানে এগুলা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সারা বছর কি কাজ করছে, কারেন্ট বন্ধ রেখে প্রায় সময় দেখা। মাত্র 23 মিনিটে পাকিস্তানের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা, যা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা বলে সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপুরা প্রদেশ বিজেপি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একে ঐতিহাসিক জয় বলে আখ্যা দিয়ে ভারতীয় সেনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগামী দিনেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই ধরনের অভিযান জারি থাকবে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই অপারেশন সিন্দুর প্রথম 23 মিনিটের অপারেশন চালিয়েছিল। গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে ভারতের সেনাবাহিনীর শৌর্য, তাদের পরাক্রম এবং তাদের অদম্য সাহস দেখে। কারণ 23 মিনিটের মধ্যেই 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি ঘটনা। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটার ভিতরে প্রবেশ করে ভারত প্রত্যাঘাত করেছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের 1 ইঞ্চি মাটিও ভারতের আওতার বাইরে নয়। আগামী দিনগুলিতে এইরকম কোনো ঘটনা সংঘটিত হলে পাকিস্তানের যে কোনো জায়গায় যে কোনো সন্ত্রাসবাদী ঘাঁটি বা সন্ত্রাসবাদী সেখানে আস্তানা গাড়ুক না কেন, ভারত বাংলার মাটিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায় ফ্যাসিস্ট ইউনূস সরকার। দলটিকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দিল বাংলাদেশের আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের পাশে থাকবেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভা। সমাজ মাধ্যমেও হাসিনার দলের তৎপরতাকে রুখতে কোমর বাঁধছে ইউনূস সরকার। আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী ইউনূস সরকারের সিদ্ধান্তকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান এবং প্রতিবাদ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ইউনূস সরকারের সিদ্ধান্তকে অমান্য করে যথাযথ পথে তার কার্যক্রম চালিয়ে যাবে বলে এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছে আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের নিষেধাজ্ঞার সাক্ষী হতে হয়েছে, যারা জনগণের ম্যান্ডেট ছাড়াই দেশ পরিচালনা করছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ ইউনূস সরকারের এই বেপরোয়া সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ। বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান এবং নেতাদের এই পদক্ষেপের নিন্দা করার আহ্বানও জানিয়েছে আওয়ামী লীগ। এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে
আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি। আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতা বিরোধীদের নগ্ন উল্লঙ্ঘনকে প্রশ্রয় দেওয়া। এই সিদ্ধান্তকে পদতুলিত করে আওয়ামী লীগের পক্ষে রাজপথে সোচ্চার থাকবে বাংলার জনগণ বলে জানিয়েছে আওয়ামী লীগ। একদিকে গণতান্ত্রিক বিশ্ব দুর্নীতিগ্রস্ত দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বার্তা সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার থেকে নতুনভাবে গঠিত এনসিপি সমাবেশ করে এবং নিষেধাজ্ঞার দাবিতে অবরোধ চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় রীতি মেনে সোমবার 2569তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় রাজ্যে। এদিন আগরতলার বেনুপুর বিহার বৌদ্ধ মন্দিরে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভক্তের সমাগম ছিল লক্ষণীয়। ভোর 4টে থেকে শুরু হয় বুদ্ধদেবের পূজা অর্চনা, তারপর করা হয়েছে তাঁর উদ্দেশ্যে ধ্যান। সকালে হয় ফ্ল্যাগ হোস্টিং। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের জন্মের স্মরণে পালিত হয় এই দিনটি। তাঁর বুদ্ধ জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত এই দিনটি। মূলত বিশ্ব শান্তির বার্তা দিতেই দিনটি উদযাপন করা হয় বলে জানিয়েছেন বেনুপুর বিহার বৌদ্ধ মন্দিরের সন্ন্যাসী। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে এই বেনুবন বুদ্ধ বিহারে পালন করছেন। এখানে দায়িক দায়িকা ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। আমরা একটু পরে বুদ্ধ পূজা করব। বুদ্ধ পূজা করার পরে আমরা বিশ্ব শান্তির জন্য আমরা প্রার্থনা করব, যাতে সবাই সুখ শান্তি থাকতে পারে মতো। বুদ্ধ পূর্ণিমা আছে। বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষায় রাজ্যের ড্রপ আউটের হার উদ্বেগজনক। Macro and Fiscal Landscape of the State of Tripura March 2025 রিপোর্টে এই কথা জানিয়েছে নীতি আয়োগ। রাজ্য সরকারের বিভিন্ন বিদ্যালয়গুলিতে অষ্টম ও নবম শ্রেণীতে ড্রপ আউটের হার 29.8%। এক্ষেত্রে দশম শ্রেণীতে সেই হার 36.9%। অপরদিকে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ভর্তির হার মাত্র 19.2%। ম্যাক্রো অ্যান্ড ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 রিপোর্টে এ কথা জানিয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগের এই রিপোর্টের পরপরই জল্পনা শুরু হয়ে গেছে রাজ্যের শিক্ষা অনুরাগী মহলে। শুধু তাই নয়, ত্রিপুরায় কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে 25.6% শিশু, রক্তাল্পতায় ভুগছে 64.2% শিশু। মহিলাদের মধ্যে সে হার 67.2% বলেও মার্চে 2025 সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছে নীতি আয়োগ। এক্ষেত্রে রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন সহ সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 রিপোর্টে। মাধ্যমিক স্তর পেরোনোর আগেই যেখানে প্রায় 67% ছাত্রছাত্রী স্কুল ছুট হয়ে পড়ছে, সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে কি করে তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষানুরাগী মহল। নীতি আয়োগের এই সর্বশেষ রিপোর্ট অনুসারে সাক্ষরতার হারে জাতীয় গড়ের চেয়ে ত্রিপুরা বেশ কিছুটা এগিয়ে থাকলেও ড্রপ আউটের ক্ষেত্রে জাতীয় গড় থেকে পিছিয়ে পড়ছে ত্রিপুরা। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় অষ্টম নবম মানে ড্রপ আউটে জাতীয় গড় 21.1%। আর এ রাজ্যে বিপজ্জনকভাবে তা হল 29.8% বলে উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 রিপোর্টে। অপরদিকে দশম মানে ড্রপ আউটের জাতীয় গড় 35.2%, কিন্তু ত্রিপুরায় তা হল 36.9% বলে উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের এই রিপোর্টে। অন্যদিকে উচ্চতর মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তির হার যেখানে জাতীয় ক্ষেত্রে 56.2%, এই রাজ্যে তা হল 43.5% বলে উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 রিপোর্টে। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে জাতীয় গড় 27.3%, কিন্তু এই রাজ্যে তা হল 19.9%। অর্থাৎ মাধ্যমিক স্তর পর্যন্ত ড্রপ আউটের এই হার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করিয়েছে চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে উচ্চশিক্ষার দরজাতেই পৌঁছতে পারছে না 80%-এরও বেশি ছাত্রছাত্রী। স্বাভাবিক কারণে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 রিপোর্ট নিয়ে গুরুত্ব দিতে হবে রাজ্য সরকারকে বলে মনে করছেন বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
রেশনের দোকানে মসুর ডাল বৃদ্ধি হলো মূল্য করল রাজ্য সরকার। এক্ষেত্রে কুইন্টাল প্রতি 500 টাকা অর্থাৎ কিলো প্রতি 5 টাকা মূল্য বৃদ্ধি করল রাজ্য সরকার। বিপিএল তালিকাভুক্ত ভোক্তাদেরও দিতে হবে এই বর্ধিত মূল্য। সীমান্তে উত্তেজনার আবহে জনগণের পাতে কোপ, খাদ্য সুরক্ষাই যেন অসুরক্ষিত। এমনিতেই খোলা বাজারে বিভিন্ন পণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। এবার গণবন্টন ব্যবস্থা ন্যায্য মূল্যের দোকানে নীরবে বেড়ে গেল ডালের দাম। এক্ষেত্রে মসুর ডাল কুইন্টাল প্রতি 500 টাকা দাম বৃদ্ধি করল রাজ্য সরকার, অর্থাৎ কিলো প্রতি ভোক্তাদের গুনতে হবে অতিরিক্ত 5 টাকা। বিপিএল পরিবারকেও গুনতে হবে বাড়তি টাকা। রেশন দোকানে ডালের দাম বাড়ানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকার। এই নির্দেশ অনুসারে সব ভোক্তা, এমনকি যারা বিপিএল তালিকাভুক্ত, তাদেরও 1 কেজি মসুর ডালের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সাধারণ কার্ডে এখন মসুরের ডালের দাম 87 টাকা, আর বিপিএল কার্ডে তা হলো 62 টাকা। রেশন কার্ডে বরাদ্দ মাসে 1 কেজি ডাল, সেই 1 কেজির দামও এবার বৃদ্ধি করলো রাজ্য সরকার। রেশন ব্যবস্থায় নীরব পরিবর্তনে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে বিপিএল তালিকাভুক্ত সাধারণেরা। তবে কেন দাম বেড়েছে তা জানা নেই রেশন ডিলারদের। কি ডাল আছে মুসুর ডাল। আপনার রেশনটা কোন জায়গায়? হলো শনিতলা 1 নম্বর রামনগর। আগে কত টাকা আসতো আর এখন কত টাকা? এপিএল এর ডাল ছিল আগে 82 টাকা, এখন 87 টাকা। আর বিপিএল এর ডাল ছিল আগে 57 টাকা, এখন হচ্ছে 62 টাকা। কতদিনের মধ্যে এটা বাড়ছে? 2 জিনিস। বাড়ার কারণটা কি? এটা ঠিক বলতে পারছি না, গভর্নমেন্ট কি কারণে বাড়িয়েছে সেটা আমাদের বলার কিছু নেই। কোনো ব্যাখ্যা বা বড় করে ঘোষণা ছাড়াই নীরবে এই মূল্য বৃদ্ধি করল খোদ রাজ্য সরকার। রেশন দোকানে জিরা সরবরাহের কথা ঘোষণা থাকা সত্ত্বেও এক্ষেত্রে তো কবে তা চালু হবে তা জানা নেই ভোক্তাদের। গণবন্টন ব্যবস্থায় ন্যায্য মূল্যের দোকানে সর্ষের তেল দেবার ধারাবাহিকতা নিয়েও বিস্তর অভিযোগ ভোক্তা সাধারণের মধ্যে। সরকারি ন্যায্য মূল্যের দোকানে একদিকে ভর্তুকির টাকা উঠাও, আর তারই মধ্যে দাম বাড়ানোর এই সিদ্ধান্তে খরচের চাপ আরও এক প্রস্ত বাড়বে সাধারণ মানুষের উপর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পাচারকারী ও বিএসএফ এর মধ্যে খণ্ডযুদ্ধে গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনা রবিবার রাতে কৈলাসহর সীমান্ত এলাকায়। সীমান্ত পারাপারের সময় পাচারকারীদের ধাওয়া করে বিএসএফ জওয়ানরা। প্রেক্ষিতে বিএসএফ এর ওপর পাল্টা আক্রমণ করে পাচারকারীরা। প্রায় বেশ কিছুক্ষণ সময় এই খণ্ডযুদ্ধ চলে বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে। পরবর্তী সময় পাচারকারীরা পালিয়ে গেলেও এই খণ্ডযুদ্ধের গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে গৃহবধূকে। বর্তমানে আহত মহিলা চিকিৎসাধীন ঊনকোটি জেলা হাসপাতালে। তীব্র গরমে হাঁসফাঁস কাটিয়ে অবশেষে সোমবার সকাল থেকে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে ত্রিপুরাবাসী। রাজধানী আগরতলা সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টিপাতে জনজীবনে ছন্দপতন ঘটেছে ভীষণভাবে। এদিকে ত্রিপুরার সব জেলায় ভারী বৃষ্টিপাতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতির শিকার ছিলেন রাজ্যবাসী। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। অবশেষে সোমবার সকাল থেকে তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ত্রিপুরায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।